ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কনক মাহমুদ। দর্শক ইতিমধ্যে জেনে গিয়েছেন বাংলাদেশ পাকিস্তানকে টি-20 সিরিজে হারিয়েছে। হ্যাঁ, হোয়াইট ওয়াশ করার সুযোগটাও ছিল, কিন্তু সেটা হাতছাড়া হয়েছে। পাকিস্তান দারুণ খেলেছে এবং বাংলাদেশ সেই পাকিস্তানকে যে হোয়াইট ওয়াশ করার লজ্জাটা সেটা দিতে পারেনি। আমরা এটা নিয়ে কথা বলবো, একই সাথে কথা বলবো ক্রিকেটের আরও অনেক বিষয় নিয়ে। আপনাদের সাথে আছি আজকে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে স্টুডিওতে খুবই স্পেশাল একজন গেস্ট আছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। আরও অনেক দায়িত্ব তার কাঁধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আমাদের সাথে আছেন বর্ষিয়ান সংগঠক মাহবুব আনাম। মাহবুব আনাম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক, যেহেতু মাহবুব আনাম আছেন, বুঝতেই পারছেন আজকে একেবারে বিসিবি নিয়ে, ক্রিকেট নিয়ে, মাঠের বাইরে ক্রিকেট নিয়ে অনেক আলোচনা হবে। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হবেন, যুক্ত হলেই জানতে পারবেন তিনি কে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা আলোচনায় চলে যেতে চাই। আমাদের সাথে আজকে বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার ফল কী, আর আছে ঢাকায় এসিসি সভা সফল, ক্রিকেট কূটনীতিতে কতটা এগুলো বিসিবি, আর একই সাথে বিপিএলের চেয়ারম্যান যেহেতু এখানে আছেন, বিপিএল নিয়ে তো কথা হবেই। আমরা আলোচনায় চলে যেতে চাই। মাহবুব আনাম ভাই, খুবই হেকটিক একটা দিন ছিল গতকালকে। এসিসির মিটিং ছিল, মানে বিসিবির জন্য, বিসিবির অফিসিয়ালদের জন্য এসিসির মিটিং ছিল। এটা নিয়ে বেশ অনেক কাজ করতে হয়েছে সবাইকে, ব্যাক টু দ্য স্ক্রিন। একই সাথে কাজ করতে হচ্ছে মাঠে কালকে দল হেরেছে, কিন্তু সফলভাবে একটা সিরিজ শেষ হয়েছে। এসিসির যারা সদস্য দেশের কর্মকর্তারা আছেন সবাই কিন্তু ছিলেন, মহসিন নাকভি ছিলেন, এবং বৃষ্টির কারণে হয়তোবা প্রাইজ গিভিং সেরেমনিটা পিছিয়েছে। সব কিছু মিলিয়ে কালকে দিনটা কেমন ছিল, আর বাংলাদেশ জিতলে দিনটা একটা পরিপূর্ণতা পেত কিনা? প্রথম বলবো, খালি কালকের দিনটা না, গত এক সপ্তাহ ধরে হয় কি, যে কোনো একটা টুর্নামেন্ট বা ইভেন্ট হলে আমরা খালি সামনে থেকে ইভেন্টটাই দেখি, কিন্তু ওই ইভেন্টটা পরিকল্পনা করার থেকে শুরু করে এটাকে স্ট্যাবলিশ করা এবং আনুষঙ্গিক কাজ করতে কিন্তু আরও আগের থেকে কাজ শুরু করতে হয়। বলতে গেলে গত এক সপ্তাহ আমাদের বেশ কঠিন গেছে। একসাথে খেলা চলছিল এবং এসিসির মিটিংটা হবে কি হবে না সেরকম একটা দ্বন্দ্বের মধ্যেও আপনারা পত্রপত্রিকায় দেখেছেন। তো সব কিছু মিলে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি মনে করি বিসিবি যারা এই কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, যারা এই কাজগুলো করেছেন, তারা একটা ধন্যবাদ তাদের পাওয়া প্রাপ্য। কারণ সুন্দরভাবে সকল অনুষ্ঠানটা, এই খেলাটাও সুন্দরভাবে শেষ হয়েছে। আমার মনে হয় ওয়েদার আমাদেরকে খুব সাপোর্ট করেছে, এবং একই সাথে এসিসির প্রথম এজিএম বাংলাদেশে যেটা হয়েছে, এটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে শেষ সম্পন্ন হয়েছে, সেটাই আমি বলবো। যেহেতু এসিসির প্রসঙ্গটা চলেই আসলো, আমরা এসিসির মিটিংটা নিয়েই কথা বলতে চাই আগে। কারণ এখানে আপনি যেটা বললেন যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি, তিনি পার্সোনালি থ্যাঙ্কস জানিয়েছেন বিসিবির কর্মকর্তারা যারা আছেন, এবং বাংলাদেশেও এমন একটা আয়োজন সফলভাবে করা যায়, মানে মিটিং, সেটাও অনেক বড় একটা ব্যাপার ছিল। আপনি ভারতের যোগ দেওয়ার ব্যাপারে বললেন, এইগুলো নিয়ে আসলে বাংলাদেশ তো শুধুমাত্র লজিস্টিক সাপোর্ট দিয়েছে, আয়োজন করেছে, শুধুই কি তাই, নাকি এইখানে এই দেশগুলো জয়েন করার পেছনে বাংলাদেশের একটা ভূমিকা ছিল? দেখেন, অফকোর্স বাংলাদেশ এসিসির একটা অন্যতম সদস্য, এবং আমরা চাই যে একটা স্ট্রং এশিয়ান ক্রিকেট কাউন্সিল থাকুক। অতীতেও আমি যখন বিভিন্ন সময় এসিসিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এবং আইসিসিতে, আমরা যদি সংঘবদ্ধ একত্র থাকি তাহলে অনেক কিছু ভালো করা যায়। সো যদি একটা ডিভাইডেড এশিয়ান ক্রিকেট কাউন্সিল থাকে, আমি মনে করি আমাদের এই এলাকার ক্রিকেটের জন্য এটা ভালো নয়। তো এখানে যেটা হয়েছে, আমরা যেহেতু গেলে লজিস্টিক এবং হোস্ট হিসাবে কাজ করেছি, আমরা সকলের সাথে একদম নিউট্রালি কথা বলেছি। আমরা কোনো পক্ষ হিসাবে কারো পক্ষে বা বিপক্ষে ছিলাম না। আমিনুল ইসলাম এবং আমাদের অন্যান্য যারা এর সাথে কাজ করেছে সুন্দরভাবে এটাকে সম্পন্ন করতে পেরেছে, এবং আলটিমেটলি সকল দেশই এটাতে ফিজিক্যালি অথবা অনলাইন জয়েন করেছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে অনেক লম্বা সময় ধরে কাজ করছেন, ক্রিকেট সংগঠক হিসেবে তা আরও বেশি সময় ধরে কাজ করছেন। এই যে ভারত পাকিস্তানের যে রাজনৈতিক দূরত্ব, এটা একেবারে শুরু থেকে দেখে আসছেন। রিসেন্ট টাইমে একটু বেশি দেখা যাচ্ছে, একেবারে খেলবো না, যাবো না, এটা রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে। আমরা বলছিলাম যে ডিভাইডেশনটা আমরা চাই না, কিন্তু ডিভাইডেশনটা চলে আসছে। খেলার বাইরে রাজনীতিটাকে আমরা রাখতে পারছি না, চলেই আসছে বারবার। এইটা কিভাবে দেখছেন আপনি? আনফর্চুনেটলি আপনি যদি অতীত থেকেও দেখেন, এই সাবকন্টিনেন্টে ক্রিকেট এবং পলিটিক্স রানস প্যারালালি। প্রতিটি ক্ষেত্রেই সরকারি পর্যায়ে যারা সরকার আসেন তারাও, কারণ ক্রিকেট এমন একটা বড় মাধ্যম এই সাবকন্টিনেন্টের জন্য,
যে ইটস এ ফ্রন্ট রানার, এটা ইটস লাইক এ রিলিজিয়ন। তো সেখানে সবাই এটাকে ব্যবহার করে, তো সেটা ব্যবহৃত হচ্ছে। তবে আমি যেটা মনে করি প্লেয়ারদের মধ্যে এবং যারা সংগঠক আছেন তাদের মধ্যে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা কাজ করি। ভারত থেকে যখন এসিসি বলেছিল বাংলাদেশে মিটিংটা হবে, এটা কি সত্যি যে ভারত চেয়েছিল বাংলাদেশে আসবে না? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা নিয়েও ভারতের মধ্যে একটা কনসার্ন দেখা গিয়েছে। আমি ক্রিকেটের বিষয়টা বাদ রাখলাম, কিন্তু তারপরও ভারতকে এরকম কিছু বলেছিল কিনা, মানে ওই সিচুয়েশনটা আসলে বিসিবি তখন কি চিন্তা করেছিল, কি করা যায়, এবং ভারতের সাথে আরও বেশ কিছু দেশ বলল আমরাও আসবো না, তখন বিসিবি জিনিসটা কিভাবে কাজ করেছে এটা নিয়ে? আমি প্রথমে যেটা বললাম যে দেখেন আমরা একটা নিউট্রাল অবস্থান ছিলাম, সবসময় ছিলাম, এখনও থাকবো। মানে এই পুরো প্রক্রিয়াতে আমাদের বোর্ডের সাথে ভারত বোর্ডের অন্যান্য বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনাও হয়েছে। এর মধ্যে আমাদের প্রেসিডেন্ট তাদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে গেছেন, এবং আমি মনে করি বিচক্ষণতার সাথে উনি এটা সমাধান করতে পেরেছেন। আমাদের সাথে ভারত এবং শ্রীলঙ্কা বোর্ডের অন্যান্য অনেক প্রোগ্রাম রয়েছে। আমরা জুনিয়র লেভেলে ক্রিকেট খেলি এবং আমাদের ফুল টিম মেন্স ওমেন্স টিমের বিভিন্ন ট্যুর আছে। সুতরাং আমরা ওটাকে সামনে রেখেই কথাবার্তাগুলো চলেছে, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ তাদের একটা সফল ভূমিকা রাখতে পেরেছে। কিন্তু এইখানে আসলে ভারতের সাথে হঠাৎ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশের বেশ দারুণ একটা সম্পর্ক। আপনিও মানে অনেকের সাথে ব্যক্তিগতভাবে আপনার সাবকন্টিনেন্টে অনেক অফিসিয়ালদের সাথে ভালো সম্পর্ক, কিন্তু হঠাৎ করে এইভাবে বেঁকে বসাটা, মানে ভারত আসবে না আমরাও আসবো না, এইরকম এটার একটা সিচুয়েশন হচ্ছে আপনার বুঝতে হবে যে ভারত একটা শক্তিশালী ক্রিকেট নেশন, এবং প্রভাব খাটানোর একটা প্রচেষ্টা থাকতেই পারে, যেটা খালি এসিসি না আইসিসিতেও আপনারা অতীতে দেখেছেন। তো সেটা হয়তো হয়, কিন্তু সব শেষে যেটা হয় যারা ক্রিকেট সংগঠক তারা কিন্তু ক্রিকেটটাকে সামনে রাখেন। সো এই যে কথাবার্তা পত্রপত্রিকায় অনেক কিছু এসেছে, আসবে না যাবে না, শেষ তো সব ভালো যার শেষ ভালো। তো যেহেতু শেষটা ভালো হয়েছে আমরা ওই মানে পিছের যে খারাপটাকে আর আলাপ নাইবা করি। জি, বাংলাদেশে সভাটা সফলভাবে হলো প্রথমবারের মতো, কোনো আন্তর্জাতিক মানে এজিএম প্রথমবারের মতো হয়েছে, কিন্তু এসিসির বোর্ড মিটিং হয়েছে, এসিসির সিইসি's মিটিং হয়েছে। কারণ যখনই কোনো বিশ্বকাপ হয় আপনার তাকে ঘিরে কিন্তু একটা মিটিং আইসিসির হয়ে থাকে, কারণ সবাই ফাইনালে অন্যান্য বোর্ডের প্রেসিডেন্টরা আসেন। তো আমরা এজিএম করিনি, কিন্তু আমরা এসিসি এবং আইসিসির অন্যান্য মানে বোর্ড লেভেল এবং সিইসি লেভেলের মিটিং এখানে হয়েছে। মানে এখন তো মনে হচ্ছে যে বাংলাদেশও এই ধরনের যে এজিএমগুলো আছে, বিইং নিউট্রাল ভেন্যু, অনেক সময় আয়োজন করতেই পারে মিটিংগুলো, নট ইভেন ম্যাচ। সংগঠক হিসেবে বাংলাদেশ সবসময় ভালো করেছে এবং সমাদৃত ছিল। এটা আপনি যদি মনে করেন প্রথম মিনি ওয়ার্ল্ড কাপের কথা মনে হয় 98-তে, যেটা পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো, সেটা প্রথম বাংলাদেশেই হয়েছে। তো বাংলাদেশ কিন্তু আতিথেয়তার দিক থেকে সবসময় ভালো করে এসছে। অবশ্যই আমরাও আশা করি। আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে, এরপরে আমাদের সাথে আরেকজন অতিথি তিনি যুক্ত হবেন। আমরা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আসছেন একজন বিশেষ অতিথি। আপনারা দেখছেন ডিবিসি নিউজের খেলার আড্ডা, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমাদের সাথে আগে থেকেই ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান জনাব মাহবুব আনাম। আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন অতিথি, তিনি রিয়াসাত আজিম। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। রিয়াসাত আজিম বলে আমার সাংবাদিক কিংবা অন্য কোনো পরিচয় করিয়ে দিলাম না, কনকের ভাই আমি। এবং হ্যাঁ, কনকের ভাই, এবং ব্র্যাকেটে কট্টর সমালোচক বিসিবি। আচ্ছা রিয়াসাত আজিম, যদি কট্টর সমালোচনার কথা বলতে হয়, মাহবুব আনাম ভাই পাশে আছেন। আমরা কথা বলছিলাম এসিসি সভাটা নিয়ে, সবাই গতকালকে প্রশংসা করেছে যেভাবে ভারত শেষ মুহূর্তে অ্যাড হয়েছে এবং প্রত্যেকটা দলের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে অনলাইনে কিংবা অফলাইনে। অনেকে বলছেন এটা বিসিবির একটা মানে ক্রিকেট কূটনীতির একটা জয় বলা যায়, যদিও বিসিবি আপনার লজিস্টিক সাপোর্ট দিয়েছে। এখানে বিসিবির ভূমিকা কতটুকু দেখছেন, এবং এটা কি মনে হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল জিনিসটা করতে পেরেছেন তার ওয়ার্কফোর্সটাকে নিয়ে, তার কমিটিটাকে নিয়ে, এইটা তার অন্যতম সাকসেস কিনা? না, ডেফিনেটলি বুলবুল ভাই তো একটা বড় সাকসেস, যেহেতু তিনি হচ্ছে বিসিবি প্রেসিডেন্টের দায়িত্বে। আবার একই সাথে হচ্ছে মাহবুব ভাইরাও কিন্তু এখানে একটা বড় রোল প্লে করেছে। আমি সরাসরি আসলে অ্যাটেন্ড করতে পারিনি, আমার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে 24 তারিখে আমি অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু পুরো খবরগুলো জানছিলাম, আসলে সেটা আমার দায়িত্বের জায়গায়।
তো মাহবুব ভাই, বুলবুল ভাই, তাদের আসলে একটা বড় কোঅর্ডিনেশন ছিল। দেখেন এই জায়গায় কিন্তু আলোচনাটা অনেকটা এরকম হচ্ছিল যে পিসিবির প্রস্তাবে বিসিবি রাজি হয়েছে, তার মানে বিসিসিআই কেঁপে গেছে, এবং কিছুটা মনেও হচ্ছিল তাই। শেষ পর্যন্ত বিসিসিআইর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পিসিবির এই যে একটা মেলবন্ধন করার কাজটা, আপনি ব্যক্তি ভুলে যান, সেটা কিন্তু বিসিবি করেছে। জি। সো ওই জায়গাটা কিন্তু আমাদের অনেক বড় সাকসেসের জায়গা। যখন আপনার ডিক্লারেশন আসলো তখন কি বললো যে আমরা বসে সিদ্ধান্ত নিব উইথ বিসিসিআই যে কবে এশিয়া কাপ হবে বা কি হবে না হবে। আজকে আমরা ইন্ডিয়ান গণমাধ্যমে যদি দেখি যে তারা মোটামুটি 3টা ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান খেলবে, সুপার 6-এ খেলবে, গ্রুপ পর্বে খেলবে, ফাইনালে গেলে তখন খেলবে, সেটাও কনফার্ম করে ফেলেছে। তার মানে কি এই আলোচনাগুলো যখন হচ্ছে, যখন ওখানে আনসার্টিনিটি নেই, বিসিবি তার মানে সাকসেসফুলি কাজটা করেছে। অনেকেই বলার চেষ্টা করছিল যে বিসিবির সাথে বিসিসিআই সম্পর্ক খারাপ হয়ে যাবে, মানে ওইখানে একটা পলিটিক্যাল একটা ইস্যু। এক্স্যাক্টলি, অনেকে এটা রেজ করার চেষ্টা করে। এটা আমার কাছে মনে হচ্ছে যে আপনি তো বুঝেন মিডিয়ার ব্যক্তিত্বরা একটা সাসপেন্স চায়, একটা অ্যাকশন। তো সেখানে আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলো নিউজ যেগুলো কিন্তু আসছিল, এটা তো অনেক সময় দেখা যায় সাম্প্রতিক ঘটনাটাও আপনি দেখেন যে এই সিরিজের পরে আগস্টে একটা সিরিজ হওয়ার কথা ছিল, হচ্ছে না সিরিজটা, যে কোনো কারণেই হোক, মানে সেটাও তো করা যেত। মানে অনেক সময় দেখা যায় যে ঘটনাগুলো হচ্ছে তারই ধারাবাহিকতা বেশ কিছু ঘটনা ঘটছে, সবাই ওইটার সাথে মিলিয়ে ফেলছে আর কি। হ্যাঁ, আমাদের যে আমরা দুটি বোর্ড মিলে সম্মত হয়ে এটা আমরা পেয়েছি। আমাদের কিছু কারণও ছিল যেটা আমাদের জন্য সুবিধাজনক হয়েছে। আর যেটা হচ্ছে যে এই এশিয়ান কাপটার হোস্ট হচ্ছে ইন্ডিয়া। সো এশিয়া কাপের একটা ডেটের টাইমলাইন দেওয়া হয়েছে এবং ভারত সেভাবে তাদের ভেন্যু চুজ করবে, সে কোথায় খেলবে সেটা ভারতের সিদ্ধান্ত নেবে। তো এইভাবে এই সিদ্ধান্তটা এসছে, আমরা কিছুদিন ওয়েট করলে হয়তো সেই শিডিউলটাও পেয়ে যাব। মজার ব্যাপার হচ্ছে যে সভার পরে মহসিন নাকভি তিনি এশিয়া কাপ নিয়ে মুখ খুলেননি, অতটা ডিটেলস জানাননি। আমিনুল ইসলাম বুলবুল তিনিও জানাননি, বিসিবির কেউই কিন্তু কিছু জানায়নি, কিন্তু ভারতীয় গণমাধ্যম সবার আগে জানিয়ে দিয়েছে। মানে বিসিসিআই শুধু জয়েন করেনি, এই সভায় যে সিদ্ধান্তটা এসেছে প্রাথমিকভাবে সেটাও লিক হয়ে গিয়েছে। এই জিনিসটা আসলে না, আসলে আমার কাছে মানে এজিএম এর একটা হয় কি রুটিন প্রসিডিওর থাকে, কি কি করতে হবে সেটা তো স্বাভাবিক অঙ্কেই থাকে। আর যেটা বললাম যে এটা আগের থেকে সিদ্ধান্ত ছিল যে ভারত এবারে এশিয়া কাপের হোস্ট, এবং হোস্টকেই ভেন্যুগুলোকে কনফার্ম করতে হয়। সো যেহেতু আমরা সবাই জেনে আছি, এখানে কোনো সিক্রেট নেই যে ইন্ডিয়া পাকিস্তান তাদের একে অপরের দেশে খেলার একটা সমস্যা রয়েছে, যে জন্য আপনি জানেন আগামী বিশ্বকাপ যেটা টি-20 বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কার নিয়ে হবে, সেটাও হাইব্রিড মডেলে হবে, এবং আগামী যে মহিলাদের ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটাও হাইব্রিড মডেলে হবে। সো ওইটা তো দুটো দল, দুটো বোর্ড এটা অ্যাকসেপ্ট করেই আগাচ্ছে। সো স্বাভাবিকভাবে যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এশিয়ান কাপ যদি আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে হয়, তাহলে একটা হাইব্রিড মডেলে হতে হবে, অথবা এমন একটা নিউট্রাল ভেন্যুতে হতে হবে। কিন্তু ভাই এতে তো অন্য দলগুলো একটু বিপদে পড়ে যায়। হ্যাঁ, হাইব্রিড মডেল ছাড়া আমাদের খেলার কোনো অপশন নাই এখন। কিন্তু ধরেন বাংলাদেশ কিন্তু এটা সাফার করেছে বিগত আসরগুলোতে, মানে একটা ম্যাচ খেলে আবার এক জায়গায় চলে যাওয়া, এটা তো অন্য দলগুলো কিছুটা ডিফিকাল্ট হবে। কিন্তু আপনারা যদি চিন্তা করেন আগামী বিশ্বকাপ কত 3টা দেশ মিলে হবে, তারপরের বিশ্বকাপ 3টা কন্টিনেন্ট নিয়ে হবে। সো আমার মনে হয় যারা সংগঠক আমরা প্লেয়ারদের করা কম চিন্তা করি, আমাদের ইভেন্টের কথা বেশি চিন্তা করি। আচ্ছা, রিয়াসাত আজিম, মানে ভারত পাকিস্তান এখন আর সোল কোনো মানে এশিয়া কাপ কিংবা ওয়ার্ল্ড কাপ আয়োজন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমাদের যে উপমহাদেশীয় ক্রিকেটের যে রাজনীতি সেটা আস্তে আস্তে কি অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। মানে রাজনীতির মধ্যে ক্রিকেট ঢুকছে না, ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকছে, সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অনেকে আবার বাংলাদেশকে এর মধ্যে নিয়ে যাচ্ছেন, ওই যে যেটা বাংলাদেশকে নেয়ার তো কারণ খুব যথেষ্ট আছে। আপনি দেখেন যে মানে এশিয়ায় যে পাওয়ার হাউসগুলো রয়েছে ক্রিকেটের, সো বাংলাদেশ কিন্তু আপনি স্বীকার করেন না করেন, পারফরমেন্স নিয়ে আমাদের অনেক আলোচনা সমালোচনা বিতর্ক থাকতে পারে, বাট বাংলাদেশ তো আসলে একটা জায়গায় এক্সিস্ট করে। ক্রিকেট বোর্ডে গত 1 বছরে 3জন প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, তাই না? ফারুকের পরে আসলো পাপন ভাইয়ের পরে আসলো ফারুক আহমেদের পরে বুলবুল ভাই, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইম্পর্টেন্স কিন্তু কমে নেই। তো ইম্পর্টেন্সের জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে অলওয়েজ প্লে আ বিগ রোল। বাংলাদেশে যে পরিমাণ ভিউয়ার্স আছে, আপনি জাস্ট চিন্তা করেন না যে বাংলাদেশে খেলা হবে, বাংলাদেশ ধর খারাপ খেলবে, আমি মাইনে নিলাম যে বাংলাদেশ পারবে না, কিন্তু ভারত বাংলাদেশে যখন খেলা হবে তখন ওইটার টেলিকাস্টিং রাইটস থেকে যে পরিমাণ আয় করবে ব্রডকাস্টাররা, এটা কিন্তু হিউজ। ধরেন এটা সনি কিনেছে, কিন্তু সনি যখন টি স্পোর্টসের কাছে বিক্রি করবে এই সত্যটা বাংলাদেশের টেরিটরিতে খেলা দেখানোর জন্য, এটা হিসাব নিকাশ কিন্তু আছে। সো সব দিক থেকে ফিনান্সিয়ালি আপনি বলেন, কূটনীতির দিক থেকে বলেন,
আবার পারফরমেন্সের দিকেও যদি আপনি দেখেন যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সাম্প্রতিক সময় টি-20 খেলা নেই, আগস্টেরটা হচ্ছে না, খেলেছে কার সাথে? পাকিস্তানের সাথে, শ্রীলঙ্কার সাথে। বাংলাদেশ দুজনকে হারাইছে। গতকালকের ম্যাচটা বাংলাদেশ যদি ফাইজলামি না করতো এটাও জিততো। মাহবুব ভাই আমার সাথে হয়তো একমত না, এই যে আপনি ফাজলামির কথাটা বলে ফেলেন, না এটা তো সত্যি কথা। আমি তো ওন করে বলছি, আমি তো আমার দলকে ওন করে বলছি, আমি কনফিডেন্স নিয়ে বলছি যে বাংলাদেশ যেই ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে, শ্রীলঙ্কার বিপক্ষে পিছিয়ে থেকে 2টা ম্যাচ জেতা ভাই, তাদের মাটিতে, তাদের দর্শকদের এগেইনস্টে, ডিফিকাল্ট। পাকিস্তানের সাথে আপনি দেখেন যেভাবে বাংলাদেশ ডমিনেটিং ক্রিকেট খেলেছে প্রথম 2টা ম্যাচে। অনেকেই বলেছে ধান ক্ষেতের উইকেট, উনি উইকেট ম্যানেজমেন্টের সাথে জড়িত। আমি প্রত্যেকটা কন্টেন্টে এটার বিরোধিতা করেছি যে এই উইকেট ওই উইকেট না যেটাতে আমরা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে খেলেছিলাম, এটা ট্রিকি উইকেট ডেফিনেটলি। তো আপনি যদি নিউজিল্যান্ডে গিয়ে যদি স্পিন আশা করেন সেটা তো হবে না ভাই। বাংলাদেশে এই যে জিম্বাবুয়েতে যে ট্রাই নেশনগুলো হচ্ছে সেখানেও স্কোর দেখেন 130, 140, 150 টি-20 খেলা একদমই। সো মানে এটা আমি যদি একটু অ্যাড করি, অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ যে খেললো টেস্টে, 3 ম্যাচের টেস্ট সিরিজে খেললো তারা, 3 ম্যাচে 2টা দল 12টা ইনিংসে ব্যাট করেছে, রাইট? জি, একটা সেঞ্চুরি হয় নাই। তো আপনারা তো এগুলো নিয়ে কথা কন না। মানে যে কথা বলে তিনি বলছেন যে আপনারা তো এটা নিয়ে কথা বলেন না। আমার কথা হচ্ছে না, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকবে, ইটস গুড টু হ্যাভ, বাট অলসো উই নিড টু অ্যাসেস কি হয়েছে। আপনি গত বিশ্বকাপের টি-20 ওয়ার্ল্ড কাপে 106, 120 এক্স্যাক্টলি নেপাল হারিয়ে দিচ্ছিল সাউথ আফ্রিকাকে। কিন্তু আপনার পাকিস্তানেরই একজন ক্রিকেটার বলছেন যে আমাদের বিপিএল এ যে উইকেটটা থাকে সেই উইকেটও এখানে নাই। আপনি যদি টি-20 ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন এটা আপনাকে বুঝতে হবে। ওয়েন আর উই প্লেইং? ইন জুলাই। জি, আমাদের মনসুন সিজনের মধ্যে খেলা শুরু হওয়ার আগে 7টা দিন মুষলধারে বৃষ্টি হয়েছে। সো বিপিএল খেলি কখন? আমাদের একদম ঘোর উইন্টারে খেলি আমরা, তখন বৃষ্টির কোনো প্রভাব থাকে না, উইকেট প্রিপারেশনের প্রচুর সময় পাওয়া যায়। সো যেটা আমি বলেছি এটা সায়েন্স, উইকেট ইজ এ সায়েন্স। এখন এই সায়েন্সকে, এটা সয়েল সায়েন্স, এই সায়েন্সকে যদি আপনি সায়েন্স ভাবে ট্রিট না করেন তাহলে কোনো সময় আপনি সঠিক উত্তর পাবেন এমনি না। গতকালকে ম্যাচের পরে অনেক ব্যস্ততা ছিল আপনার, তারপরও একবারও কি পাকিস্তান ক্রিকেট দলের কোচ কিংবা প্লেয়ারকে, কোনো ক্যাপ্টেনকে, কোনো প্লেয়ারকে জিজ্ঞেস করা হয়েছিল কিনা যে আচ্ছা প্রথম 2 ম্যাচের উইকেট না হয় খারাপ ছিল, এই ম্যাচে তোমরা এত স্কোর করলে উইকেটটা কি রাতারাতি বদলে গেল কিনা, এরকম কোনো প্রশ্ন করেছিলেন? আমার মনে হয় এসব এটা অবান্তর আলোচনা। জি, ক্রিকেট হবে, ক্রিকেটের যেটা আমি বলেছি আর আরেকটা টিভি চ্যানেলেও বলেছি, এটা ক্রিকেট বৈচিত্র্যময় খেলা, এটা গেম অফ আনসার্টিনিটি, এবং আনসার্টিনিটিটা আসেই উইকেট থেকে, এবং ওইটা যদি আজকে বন্ধ করে দেন তাহলে এই খেলার বৈচিত্র্যতা চলে যাবে। তো এই কন্ট্রোভার্সিটা থাকুক, এই আলোচনাটা থাকুক, এটাই ভালো। কন্ট্রোভার্সি কিন্তু আরেকটা আছে মাহবুব আলম ভাই, অনেকদিন পর আপনাকে পেয়েছি এই জন্য প্রশ্নটা করা। সবাই বলে বিসিবিতে পাপন যায়, ফারুক আহমেদ আসে, ফারুক যায়, বুলবুল আসে, কিন্তু গামিনী ডি সিলভা একজন থেকেই যান, চিফ কিউরেটর, তিনি আবার তার সাথে মানে তার সাথে এক্সটেন্ড হয়েছে, বেশ কিছু ছিল। ডেজিগনেশনটা চিফ কিউরেটর নয়, চিফ কিউরেটর নয়, কিন্তু তিনি থেকে গেছেন। কিন্তু তো মানে এই হিসাবে কি একটু অন্যরকম চিন্তা কি করতে পারে কিনা গ্রাউন্ডস কমিটি, যেহেতু আপনি গ্রাউন্ডস কমিটির সাথেও আছেন? একটু সময় নেন, কিছুদিনের মধ্যে আপনারা নতুন কিছু দেখতে পাবেন। আমি আর কিছু বললাম না, বলেন। কারণ এই পরিকল্পনাটা খালি একটা মানুষকে আমি দোষ দিতে চাই না, দোষটা মানুষের নয়, দোষটা আমাদের। আমরা যদি আমাদের নিজস্ব সক্ষমতা তৈরি না করতে পারি তাহলে আমাদেরকে বিদেশি সক্ষমতা আনতে হয়। অবশ্যই আমরা এর মধ্যে ভারতবর্ষ থেকে এনেছিলাম, আনফরচুনেটলি দুজনেই চলে যেতে হয় তাদের ব্যক্তিগত কারণে। টমি এসেছিল। এভাবে আমাদের কিউরেটরশিপ কিন্তু আমাদের গ্রো করে নাই। আমি অনেকবার চেষ্টা করেছি বিভিন্ন সময় কিউরেটর গ্রো করার জন্য বিভিন্ন প্রক্রিয়া, কিন্তু আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে যেটা হয়, কোনো প্রক্রিয়ায় এমপ্লয়মেন্টে আপনি ভালো লোক নিতে পারেন না। জি, আপনারা জানেন কিনা জানি না, এত আমরা 4টা ছেলেকে নিয়েছি সয়েল সায়েন্স থেকে অ্যাজ এ ট্রেনি কিউরেটর, হয়তো আরও কিছু নেব। নতুন কিছু পরিবর্তন আসতেছে, আমরা ইন্টারন্যাশনাল একজন আসবেন, যেটা আমাদের ফুল কিউরেটর প্রোগ্রামকে হাতে নিয়ে কাজ করবেন। সেই পরিবর্তনগুলোর দিকে আমরা আগাচ্ছি, এবং যাদেরকে আমরা ট্রেনিং কিউরেটর হিসেবে দিয়েছি তাদেরকে বিভিন্ন ভেন্যুতে আমরা ফুল টাইম এমপ্লয়মেন্টে ছেড়ে দেব, কারণ কাজ করেই শিখতে হবে, বাট দে আর মোর এডুকেটেড, ওরা বুঝে এই সায়েন্সটা। এবং আমাদের ইচ্ছা যে আগামী 2 বছরের মধ্যে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হওয়া বাংলাদেশ কিউরেটরশিপে, যাতে আমাদের নিজস্ব থাকে। এখন আমরা ভারতবর্ষে যখন আমরা কিউরেটর আছে একটাও পাই না, শ্রীলঙ্কা থেকে চাচ্ছি একটাও পাই না। কেন পাই না? কারণ ওদের যে পরিমাণ মাঠ বেড়েছে, ওদের সংস্থান হয়ে গেছে, তারাই এনগেজড হয়ে থাকে, ওরা আর আমাদেরকে স্পেয়ার করতে পারছে না। তো আমরা যদি আগামী 2 বছরে
অ্যাটলিস্ট 15টার মতো কিউরেটার না তৈরি করতে পারে আমাদের এতগুলো মাঠ আমরা মানে এখন আমরা লোকাল রিসোর্সের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি, যেমন অবশ্যই এটা আমরা আগাচ্ছি এবং এদিকে যাবো। রিয়াসাত আজিম, মানে উইকেটের কথাই যেহেতু আসছে, সয়েল সায়েন্টিস্ট কিংবা এই যে বিসিবি যে উদ্যোগগুলো নিচ্ছে আমরা জানলাম, কিন্তু তারপরও বাংলাদেশ যে উইকেটটা চায় কিংবা যে উইকেটে খেলতে চায় সেটা সবসময় একটা যদি কিন্তু থেকে যায়, অনেক সময় অজুহাত, অনেক সময় ফ্যাক্ট। এটা আপনি কিভাবে দেখছেন? আমি এটা দেখি কি, আমি মনে করি এটা ক্রিকেট অপারেশনসের একটা বিশাল ব্যর্থতা, যেটা মাহবুব ভাইরা কখনো বলে নাই এবং আমি বলার পর মাহবুব ভাই বিষয়টা বুঝবে। বাংলাদেশে কিন্তু ভাই বিভিন্ন ধরনের উইকেট আছে। সিলেটের উইকেট একরকম, জি, ঢাকার উইকেট একরকম, চট্টগ্রামে হাই স্কোরিং উইকেট, বগুড়ার উইকেট একরকম। আমরা কেন ভাই এই ক্রিকেটটাকে ভাগ করে দিই না? আমরা কিন্তু সেটা করি না, আমরা ঢাকা কেন্দ্রিক থেকে যাই, তাই না? আপনার কিন্তু টাইপস অফ উইকেট আছে। মিরপুরের উইকেট নিয়ে আপনি সমালোচনা আমরা করছেন, গত 8 মাসে কিন্তু ঢাকায় কোনো ক্রিকেট দেই নাই। এক্স্যাক্টলি, সেটা আপনাদের নেই, কিন্তু আমার বিকজ আমি স্টপ করেছি, বিকজ উইকেট ইজ নট রেডি। সবচেয়ে যেটা মানে আমি ওকে জাস্ট ধরে নেই, সমস্যাটা কিন্তু আমাদের, বিকজ আমাদের ক্রিকেটের পরিমাণ এত বেড়েছে। তোমাদের কোনো আইডিয়া আছে আমরা কতটা খেলা খেলি এক বছরে? 1000+। 4000 ম্যাচ ডেজ, 4000 ম্যাচ ডেজ অফ ক্রিকেট এভরি ইয়ার। সেই 4000 ম্যাচ ডেজ অফ ক্রিকেটকে মেনটেন করতে গেলে হাউ মেনি ফিল্ডস ইউ নিড? ইউনিট ফিল্ড। সো এটা আপনার 10টা ফিল্ডে 12 মাস খেললে আপনি, আমাদের গত বছর হয়েছে প্রায় 3000-এর কাছাকাছি। এবছর যখন আরও জুনিয়র ক্রিকেট, আরও রিজনাল ক্রিকেট বাড়ছে, এটা 4-এ চলে যাবে। 3000 ক্রিকেট ডেজ ম্যাচ খেলতে গেলে আমরা বর্ষাটা বাদ দিলে আমরা তো 6 মাস খেলি, তাহলে কয়টা উইকেট লাগে? ঢাকার মিরপুর মাঠে আমরা প্রায় 180 দিনের মতো ক্রিকেট খেলি, উইচ ইজ ক্রাইম। 6 months। ক্রাইম, কারণ আমাদের ন্যাশনাল টিম আমার সেন্টার উইকেটে প্র্যাকটিস করে, ওমেন টিম সেন্টার উইকেটে প্র্যাকটিস করে, আন্ডার-19 করে। তো এই জায়গাটাতে উইকেটকে রেস্ট না দিলে কোনোদিনও ভালো ক্রিকেট। সেটা আমি বলছি মাহবুব ভাই, আপনি দেখেন যে আমরা পুরো ঢাকা কেন্দ্রিক, সমালোচনা ঢাকা কেন্দ্রিক, কিন্তু আমাদের টাইপস অফ উইকেট তো আছে, ভ্যারিয়েশন তো আছে। এই উইকেটও কিন্তু খারাপ না। আমরা ওয়ার্ল্ড কাপ খেলেছি মিরপুর উইকেটে, 375 রান হয়েছে। আমরা এশিয়া কাপ খেলেছি যেখানে 300 রান অহরহ হয়েছে, বিপিএল তো প্রচুর, এবং গামিনীই ছিল এখানে, তখন কেউ বলে নাই। আমরা যখন এশিয়া কাপ করলাম 50 ওভার, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে যে বাংলাদেশ হারালো ওই যে 65 আর 70 রানে, ঠিক আছে, সেটাও তো গামিনী চাইলেও অনেক কিছু করতে পারবে না, অনেক ইনস্ট্রাকশন তো থাকে, এটা চাইলেও কিছু করার নাই। আরেকটা যেটা, আপনারা খালি ইন্টারন্যাশনাল ম্যাচটা দেখেন, ডোমেস্টিক ম্যাচ দেখেন না। সো ডোমেস্টিক প্রিমিয়ার লিগ দেখা হয় না, এনসিএল দেখা হয় না। এনসিএল এ তো আমরা 6 এনসিএল প্রিমিয়ার লিগ তো নির্বাচকরাই দেখে না ভাই। হ্যাঁ, সেটা আমি আপনাদের কথা বললাম, বিকজ আপনারা নির্বাচক থেকে বেশি। আজকে বাবু মালাম ভাই পুরোপুরি একদম প্রস্তুতি নিয়ে আসছেন, আজকে রিয়াসাত একটা কথা বলবে, আমি সাথে সাথে জায়গায় আমি যেটা বলবো সেটা সত্য কথা অবশ্যই। কারণ হলো আমাদের ডোমেস্টিক ক্রিকেটে যেহেতু কোনো হস্তক্ষেপ নাই, জি, আমি ইনডাইরেক্টলি কোনো হস্তক্ষেপ নাই, উই হ্যাভ ফুল ফ্রিডম যে আমরা কি দিয়ে খেলবো। এবং আমার এখন একটা কথা বলতে আপত্তি নেই, বাংলাদেশ যে দলটা বিশ্বকাপ জিতেছে অনূর্ধ্ব-19, তাদের সাথে একটা বিদেশি দলের খেলা ছিল। টিম ম্যানেজমেন্ট থেকে একটা আবদার এসেছিল যেন আমরা ঘাসটা কেটে দেই। আচ্ছা, আমি তার কোচকে একটাই কথা বলেছি, তুমি যেখানে বিশ্বকাপ খেলতে যাচ্ছ সেখানে এই উইকেট পাবা না, তুমি বললেও আমি কাটবো না, বিকজ দে ওয়ান্টেড দ্য টিম জিতলে স্পিরিট বাড়বে। হ্যাঁ, কংগ্রাচুলেশনস পাবে। কিন্তু কি হয়েছে, সেই দলটি গিয়ে কিন্তু বিশ্বকাপ জিতেছে, বিকজ দে কন্টিনিউ টু প্লে অন দ্যাট টার্ফ অফ উইকেট। সো এটা হচ্ছে আমরা আরেকটা যেটা হয়েছে যে একটা সময় গিয়ে আমরা মনে হয় প্লেয়ারদের ডিসিশনের উপরে টিম ম্যানেজমেন্ট চলে গেছে, জি, যে আমি এরকম চাই, আমার এটা দরকার, এটা হলে আমরা রান করবো, এটা হলে জিতবো। ফ্রম দ্যাট কানেকশন ভাই আপনি দেখেন যে বাংলাদেশের ক্রিকেটাররা তারা অ্যারাউন্ড দ্য কান্ট্রি তাদেরকে আপনারা মুভ করাবেন, ন্যাশনাল টিমে ধরেন মোস্ট অফ দ্য টাইমস আপনার হচ্ছে ঢাকা চট্টগ্রাম কেন্দ্রিক, আপনি বগুড়া গিয়ে প্র্যাকটিস করবেন না কেন? আপনি সিলেটে গিয়ে অনেক কম, ন্যাশনাল টিম করে না, কিন্তু আমরা এইচপি কে পাঠাই আমরা, ঠিক আছে, আমি বাসা থেকে হচ্ছে, আমাদেরও দোষ আছে। আমি মানে এটা আমি একটা জিনিস বলি, অ্যাজ বিসিবি আমরা মনে হয় এটা করি নাই, গত অনেক বছর ধরে আমরা কোনো সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করিনি। বিসিবির মতো একটা প্রতিষ্ঠান যেখানে জাতীয় দল বিশ্বকাপ খেলছে, তাদের যদি একটা সেন্টার অফ এক্সিলেন্স না থাকে, এই দায়িত্ব আমাদের নিতে হবে ডেফিনেটলি। এবং এটা আমি বলেছি, বুলবুলের সাথে কথা হয়েছে, সিটিং ডিরেক্টর হিসেবে তিনি দায় নিচ্ছেন, এটা কিন্তু অনেক বড়, এটা অনেক বড়, কারণ আমরা করিনি, মানে আমরা এটা করতে তো মনে হয় অনেক পয়সা খরচ হতো না, কিছুই না। বিসিবি যে পরিমাণ অর্থ আমাদের সঞ্চিত আছে সেখান থেকে 10% পয়সা খরচ করলেও আমরা ওয়ার্ল্ড ক্লাস
প্র্যাকটিস ফ্যাসিলিটিগুলো তৈরি রাইট নাও কি আপনারা এটা ভাবছেন মাহবুব ভাই? এটার দিকে আগাচ্ছি আমরা। পূর্বাচলে বোর্ডের থেকে সিদ্ধান্ত হয়েছে যে সেন্টার অফ এক্সেলেন্সটা তৈরি করার জন্য আমরা হয়তো আগামী মাসে টেন্ডারিংয়ে চলে যাব। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একটু ছোট্ট করে একটু করেই যে এই যে আমরা যেটা বললাম যে আগস্টে আমাদের যে সিরিজটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, এখন আসলে কীরকম প্ল্যান করছে বিসিবি? কারণ লিটন দাসও কিন্তু বললেন যে আরও যদি সিরিজ খেলার সুযোগ থাকে এটা অবশ্যই মন্দ হবে না। এই ব্যাপারে আসলে লাস্ট আপডেট আছে কোনো যে কোনো না? আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়ার্স ডু নিড এ রেস্ট। আমাদের বলতে হবে যে আমাদের প্লেয়াররা স্বাস্থ্যগত দিক থেকে ধরেন অ্যাজ এন এশিয়ান আমরাও কিন্তু অত ওয়েল বিল্ড না, এবং দ্যাট স্ট্রেস এই সামারের খেলা আপনি যদি দেখেন, এরপরে এশিয়া কাপ সেপ্টেম্বর থেকে শুরু হলে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত একটা দিন কারো রেস্ট নেই। আমাদের যে পরিমাণ ট্যুর রয়েছে আগামী 1 বছর 27 পর্যন্ত, কোনোভাবেই স্বস্তি পাবে না। আপনার এশিয়া কাপ খেলার পরে অক্টোবরে আসবে ওয়েস্ট ইন্ডিজ, নভেম্বরে আসবে আয়ারল্যান্ড, তারপরে হবে বিপিএলের পরে ওয়ার্ল্ড কাপের পরে আবার পাকিস্তান, তারপরে আরেকটা ট্যুর আছে পাকিস্তানের পর আরেকটা ট্যুর, এরপরে আমরা বাইরে ওভারসিজ ট্যুর আছে 2টা। তাহলে এর মধ্যে প্লেয়ারদেরকে যদি আমরা ম্যাচ প্র্যাকটিস দিতে চাই কিংবা মানে খেলাতে চাই, তাহলে নাকি এই লম্বা সময়টা ব্রেকই থাকবে? আমার কাছে মনে হয় যে প্লেয়াররা নিড সাম ব্রেক সার্টেন টাইম। পুরাটা তো আর ব্রেক হবে না, হয়তো 2 সপ্তাহ ব্রেক পাবে। আমি জানি যে লিটন বাইরে গেছে ঘুরতে, মেন্টাল ফ্রেশনেস লাগে। এখন ধরেন আপনি অগাস্টের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 3 না 5 তারিখ থেকে এশিয়া কাপ হওয়ার কথা, তাহলে কি হবে? 15 তারিখ থেকে ওরা আবার ক্যাম্পে ঢুকে যাবে। আবার আপনারা তো আগেও যাবেন, হয়তো 7 দিন 6 দিন আগে যাবে। অবশ্যই আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, মানে আড্ডাটা জমে গিয়েছিল। মানে রিয়াসাত তাজিমও কিছু বলছে না, যিনি সবসময় কথা বলেন। যখন যখন বিসিবি ইনসাইডার মাহবুব আনাম থাকেন তখন আসলে বলার কিছু থাকে না, নিজেই নিজের দোষগুলো স্বীকার করে নিচ্ছেন। এটা খুব বড় একটা ব্যাপার। আমরা একটা বিরতি নিচ্ছি, আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন, ফিরে এসে আরো আলাপ হবে। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের খেলার দুনিয়ায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমরা কথা বলছিলাম ক্রিকেট নিয়ে। আমাদের সাথে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম, একই সাথে আছেন রিয়াসাত তাজিম, জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক। আমরা কথা বলছিলাম এই যে বিসিবির উইকেট বলেন কিংবা আরও যে লেটেস্ট যে ঘটনাগুলো ঘটেছে এসএসসি মিটিং, সেগুলো নিয়ে আমরা একটা দল নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা জয় হয়েছে, রিয়াসাত তাজিম আপনি একটু আগে খুব বিরক্তি প্রকাশ করলেন লাস্ট ম্যাচে এই 5টা চেঞ্জ, এটা আপনার কাছে যৌক্তিক নাকি অযৌক্তিক মনে হচ্ছে? কেন? কারণ দলটা যদি এই যে লম্বা একটা ব্রেক পায়, তাহলে তো আমি আর কোথাও আমি এই জিনিসটা দেখার সুযোগ পাচ্ছি না, আমার কোন প্লেয়ারটা কতটুকু মানে রেডি আছে খেলার জন্য। সেই হিসেবে এই 5টা চেঞ্জ কি আসলে বাংলাদেশকে হারিয়ে দিল কিনা এই থার্ড টি20-তে? সবচেয়ে বড় ব্যাপার কি, এই যে 5টা চেঞ্জ আপনি করছেন, এরপরে আর বাংলাদেশে খেলা নেই। লিটন যে কথাটা বললো এটা খুবই আনপ্ল্যান্ড একটা কথা বলছে। কেন আমি বলি, আমি 2টা পয়েন্ট থেকে বলি। আপনি লাস্ট ম্যাচে মেহেদী হাসান মিরাজ ক্লিন করাইছেন, সে ভালো করে নেই, তাহলে কি আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে ও ভালো করে নেই, বাদ পড়ে যাবে? আবার সে যদি ভালো করতো এক ম্যাচে, আপনি কি তার পরে কন্টিনিউ করাইতেন? আপনি কিন্তু কনফিউজিং একটা সিচুয়েশনে গেছেন। মাহবুব ভাই নিজে ক্রিকেট খেলছে, আমি জাস্ট একটা বেসিক কোয়েশ্চেন করি। 3টা ম্যাচ বাংলাদেশ খেললো, 3টা ডিফারেন্ট ওপেনিং প্লেয়ার। আমরা যেখানে একটা জায়গায় সেটেল হচ্ছি, সেই জায়গায় আমি 3টা ডিফারেন্ট ওপেনিং প্লেয়ার খেলাবো? প্রথম দিন ইমন তামিম, পরের দিন ইমন নাইম, তারপরের দিন তামিম নাইম, কোনোটাই ক্লিক করলো না। তাহলে আপনি কি ডিসিশন পেলেন? মানে আমার কথা হচ্ছে যে যেখানটায় আমার কনফিডেন্স নিয়ে সমস্যা নেই, আমি জানি যে এই জায়গাটা আমার ডেভেলপ করছে, সেটাকে তো আমাকে আরো কনফিডেন্স দিতে হবে। এই যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে যে কথাগুলো বলে, আমাদের মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালস হয়ে যেন একটা বেশি ম্যাচ খেলতে পারে, মাহবুবের হাত পা ধরছে ওই সময় ফ্র্যাঞ্চাইজিগুলো, আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো, যে একটু আরো 2 দিন পরে যেন যাইতে পারে। কেন? ওরা যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের চিন্তা করতো তো ওরা বসায় রাখতো। বুমরারা ম্যাচের পর ম্যাচ খেলতেছে না ভাই, টি20তে আপনি 4 ওভার বল করবেন, এখানে কিসের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট? আপনি তাসকিনকে তো করতেছেন। 5টা চেঞ্জ, 50% অলমোস্ট চেঞ্জ একটা 11-এ, এটা আনবিলিভেবল। আপনার এই দেখার থেকে আপনি যদি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারতেন, ওইটার যে কনফিডেন্সটা আপনি পাইতেন, সেটা মোর দ্যান এনিথিং। আর কাদের আপনি রাখবেন না, সেটা এক ম্যাচ দেখে আপনি ডিসিশনও নেবেন না। কিন্তু আবার পাকিস্তানকে আমি 170+ স্কোর করতে দিয়েও তো দেখলাম যে ওই স্কোরটা আসলে চেস করার মতো অ্যাবিলিটি এখন আমার টিমে আছে। মজার ব্যাপার কি, এই স্কোরটা আমি যে করতে দিয়েছি, এটা চেস করার জন্য তো আমার প্রিমিয়াম ক্রিকেটারদেরকেই সেই পরীক্ষায় ফেলতে হইতো, যে 170+টা ইমন পারে কিনা, তামিম পারে কিনা, তাদের জুটি পারে কিনা। তো এই জুটি তো আমি ভেঙে ফেলছি। 174 ক্রস করে জিততে পারে কিনা আমার প্রিমিয়াম টিম তো এরা। রিশাদ এটাকে ডিফেন্ড করতে পারছে কিনা, ও তো খেলবে।
174 করার ক্ষেত্রে রিশাদ কতটুকু আটকাতে পারছে, তানজিম সাকিব ওই দিন হ্যাটট্রিক বলের সুযোগ পেয়েছিল, এখানটায় কতটুকু পারছে। সো আমি তো 174 করতে দিয়েছি, কিন্তু 174 চ্যালেঞ্জ তো আমি আমার মেইন ক্রিকেটারদের দিই। অবশ্যই মাহবুব ভাই, মানে এই জিনিসটা নিয়ে আপনারাও কি একটু কথা বলেছিলেন কিনা ভিআইপি বক্সে, যে আমি দুটো জিনিস এতটা মানে বড় পরিসরে না করে আমি বিসিবির তরফ থেকে না, অ্যাজ এ ক্রিকেটার আমার কাছে যেটা মনে হয় যে আমাদের একটা আলাপ হয়েছে যে বোর্ড থেকে একটা প্রিন্সিপালি পলিসি করা উচিত। আমি যে জিনিসটা আমাদের মধ্যে হয়তো অতীতে ছিল না, অতীতে হয়তো আপনারা অনেক সময় জেনে থাকবেন যে দল গঠনে উপর থেকে বিসিবি তারা কথা বলতেন, কিছু পরামর্শ দিতে পারতেন, পরামর্শ দেওয়া না, পরিবর্তনও করতেন। তা আমি ওই জায়গায় যেতে চাচ্ছি না। আমার কথা হলো যে টিম যে বানাবে, যে বোর্ডের দায়িত্ব হচ্ছে একটা পলিসি করে দেওয়া, যে এখানে আপনি 3টা ওপেনার নেবেন, এতটা মিডল অর্ডার বা কিছু একটা স্ট্রাকচার করে দেওয়া, যেটার ভিত্তিতে সিলেক্টররা করবে। একটা জিনিস বুলবুল কাছে শুনে আমি খুব ভালোই লাগলো যে আফগানিস্তানের ওয়ানডে দলে থাকতে হলে তাকে 100 স্ট্রাইক রেট থাকতেই হবে। রাইট। সো দেয়ার মাস্ট বি সাম ক্রাইটেরিয়া, যেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে লোকজন বা প্লেয়াররা তাদেরকে বুঝতে পারবে যে আমি ওইখানে যাওয়ার অধিকার আছে কিনা। এখন আমাদের যেটা হচ্ছে, একটু ভালো খেলে, 2টা ম্যাচ ভালো খেলেছে, লোকাল লিগে একটু ভালো খেলেছে, সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে, তাকে আমরা নিচ্ছি। আমি কোনো প্লেয়ারের নাম ধরে বলতে চাই না, অনেক প্লেয়ার আছে যারা ডোমেস্টিক লিগে অনেক ভালো খেলে, কিন্তু ইন্টারন্যাশনাল কমিটমেন্টে গিয়ে তারা কিন্তু ওই মানসিকতা, এই প্রেশারটা নিতে পারে না। তো সেই জিনিসগুলোকে যদি আমরা আগে থেকে ক্রাইটেরিয়া বলে দিই যে T20 খেলতে হলে তার আমার এই অ্যাভারেজ দরকার, তার আমার এটা দরকার, দেন প্লেয়ার উইল নো যে আমাকে ওইটা পেতে হলে আমাকে এই জিনিসটা করতে হবে। এটা নিয়ে আমি আমার সিলেক্টরের সাথে কথা বলছি রিগার্ডিং এইচপি, যেহেতু আমি এইচপিতে ইনভলভ আছি। আমরা দেখেছি যে অনেককে এইচপিতে নেওয়া হয় বাই ভার্চু অফ খেলেছে ভালো। এইচপিতে এমনও কিছুই আছে, আমি নাম উল্লেখ করবো না, এমন এমন লোকের কাছের লোকজন ঢুকে গেছে, আমি নাম উল্লেখ করবো না, ঠিক আছে? মাহবুব টেনশন করেন না। না আমি জানি, আমার ঠিক আছে, এটা খুবই আমার কাছে আই হ্যাভ এ ফুল স্ট্যাটিস্টিক্স, আই হ্যাভ ডিসকাস। আমি কি ভুল বলছি মাহবুব ভাই? আমরা যেটা করে দিচ্ছি, যেহেতু এটা আমার প্রথম বছর, আগের এইচপির পরে এটা প্রথম আবার হাতে নিয়েছি, অনেক বছর পরে আমরা যেটা এবার প্লেয়ারদেরকে একদম ক্লিয়ার একটা মেসেজ দেব যে নেক্সট ইয়ারে তোমাকে যদি এইচপিতে ফেরত আসতে হয়, তাহলে দিস ইজ এক্সপেক্টেড ফ্রম ইউ। অবশ্যই ওই ব্যারোমিটারটা, ওই ক্রাইটেরিয়া যে তুমি 40 মার্কের পাস করলেই তুমি আসতে পারবা, তুমি কম করবা and you still think that you are a good player and you come in, এটা হবে না। তো সেটাই আমি বলছি যে আমাদের কিন্তু আগামী বিশ্বকাপ হচ্ছে ফেব্রুয়ারিতে, এর আগে আমাদের 2টা T20 সিরিজ আছে, বিপিএল আছে, তারপরে সো আমাদের দলটাকে এখনই গুছায় নিতে হবে। আমার মনে এক্সপেরিমেন্টের সময় প্রায় শেষ হয়ে এসছে একদমই, এবং আমরা যেটা করি, অতীতেও করেছি, আমরা একদম শেষ সময় গিয়ে অনেক অদল বদল করেছি, অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করে সেটাতে সরে আসতে হবে। আচ্ছা, আমি আসলে একটু বিপিএল এর দিকে ফিরতে চাই, যেহেতু বিপিএল এর কথা বললেন। ওয়ার্ল্ড কাপের আগে বিপিএলটা আমাদের মানে একটা টার্গেট, যে আমাদেরকে খুব প্রতিযোগিতামূলক করতে হবে। অনেকে হয়তো বলছে এত তাড়াতাড়ি করার দরকার ছিল না, বিশেষ করে গত আসরে যা হয়েছে সেটা নিয়ে। এত তাড়াহুড়োটা কেন হচ্ছে? এটাকে আসলে প্রমাণ করার জন্য যে না, বিসিবি চাইলেই পারে যে বিপিএলটাকে আগের থেকে, কেন এর আগের যতগুলো আসলে সবার থেকে ভালো করার সেই সক্ষমতা আছে, তার জন্যই কি অনেকটা আপনার উপর তড়িঘড়ি করে চাপিয়ে দেওয়া কিনা? না, সেটা না, হয়তো আমাকে দায়িত্বটা দিয়েছে, সেটা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। বাট প্রথম কথা হলো যে বিপিএল এর জন্য একটা এফটিপিতে একটা সময়সীমা দেওয়া আছে, সেটা ডিসেম্বর জানুয়ারি। যেরকম আইপিএল এর জন্য একটা স্লট করা আছে মার্চ এপ্রিল ধরেন। তো এই যে সময়গুলো কিন্তু আমরা যখন অতীতে এফটিপি করেছি, যেটা আমিও ইনভলভ ছিলাম, সেভাবে করা হয়েছে। সো সুতরাং আমরা যদি ডিসেম্বর জানুয়ারি স্লটটা মিস করি, তাহলে আমরা কোথায় যাব? তাহলে আমাকে হয়তো মে জুন, সো আবার জুনে বাংলাদেশের সিরিজ আছে। সো আমাদেরকে খুব একটা যে আমাদের অবস্থান আছে তা না। আর ভালো করার ব্যাপারে আমার মনে হয় আমাদের ওই বাসনা আছে। আগামীকালকে আমাদের ফার্স্ট ইউআইয়ের ডেট, যেটাতে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিরা বিড করবেন, সেটা কালকে আমরা অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে ডাইরেক্ট কমিউনিকেশন পেয়েছি। আমি আশা করি সেটা আমাদের প্রথম পদক্ষেপ, যে ওরা আসবে অ্যাজ এ অ্যাডভাইজারি। বিকজ আমরা সবসময় একটা মনে করি আমরা সব জানতাম, আমরা সব জানি, আমরা বিপিএল করেছি। সবচেয়ে দুঃখ লাগে যে বিপিএল যখন শুরু হয়েছে, তখন আমার যে টেলিভিশন 70 পয়সা পেয়েছি, সেটা গ্রাফ একেবারে নিচে। নর্মালি যে কোনো একটা কিছুতে সেটা উপরের দিকে উঠে।
পিসিবির পিএসএল এর সিও ছিল সালমান, ওর সাথে আমার অনেক কথা হয়েছে, ওরা কিভাবে স্ট্রাকচার করেছে, কিভাবে ম্যানেজ করেছে, এবং অন্যান্যগুলো আমরা স্টাডি করছি। বাট আমরা যেটা করব যে আমাদের এই বিজনেস মডেলটা করার জন্য যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, এরপরে আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়োগে এবং পরবর্তী প্রক্রিয়ায় যাব। এবছরের বিপিএলে যতটুকু করতে চাই, যা প্ল্যানে আছে, তার হয়তো সবটা সফল হবে না, তবে সঠিক দিকে আমরা অগ্রসর হব। অবশ্যই রিয়াসাত তাজিম কতটা আশাবাদী হচ্ছে? বিপিএল নিয়ে আপনাকে অনেক ব্যস্ত থাকতে দেখা যায়, হাতে সময় কম, তারপরও আমি আশাবাদী হইতে চাই, কারণ বিপিএল গভর্নিং কাউন্সিলে যে 3 জন মানুষ আছে, আমার কাছে মনে হয় যে এই 3 জন মানুষের মধ্যে কোনো ধরনের আপনি সন্দেহ পোষণ করতে পারবেন না। মানে আমি কোন অর্থে বলেছি আপনি নিশ্চয়ই তাদের ইন্টেনশন নিয়ে, ঠিক আছে, এরা ভদ্র মানুষ, ঠিক আছে, উই ওয়ান্ট টু গো উইথ ইন্টিগ্রিটি। সো ওইটা একটা। আরেকটা ব্যাপার হচ্ছে মাহবুবাদিকে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয় অ্যাজ পার দ্য কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, তাহলে কি ডিসেম্বরে বিপিএল হতে কোনো সমস্যা আছে কিনা? কারণ অনেকেই কনফিউজড, যেহেতু লাস্ট স্টেটমেন্টটা অনেকটা এরকম ছিল যে বিপিএল পরে আইপিএল এর সময় হতে পারে। সো যদি ফেব্রুয়ারিতে হয় সেক্ষেত্রে আপনি কি ডিসেম্বরে করবেন? আমরা একটা জিনিস বলেছি, সরকারের সাথে আলাপ হয়েছে, আমরা চেষ্টা করব যে এটা জানুয়ারির 15 তারিখের মধ্যে শেষ করা একটা টার্গেট। যদি ওই সময় গিয়ে যদি কোনো পরিস্থিতিতে এটা না হয়, তাহলে হয়তো আমরা আলাপও করেছি যে হয়তো আমরা মেতে এটা নিয়ে যাওয়ার আরেকটা ব্যাপার মাহবুব ভাই, সেটা হচ্ছে যারা বিভিন্ন সময় ভুগিয়েছে আপনাদেরকে, যে ডিফল্টার, টাকা দেয় না, এই টাইপের ফ্র্যাঞ্চাইজগুলো কি এবারও ওয়েলকামড হবে? প্রথমত আমি বলতে চাই যে আপনি জানেন যে ইতিমধ্যে আমরা কিছু আলাপ আলোচনা করেছি, প্লেয়ারদের সাথে করেছি, মিডিয়ার সাথে করেছি, আমরা ফ্র্যাঞ্চাইজির সাথে করব যাদের সাথে বিসিবির কোনো ডিসপিউট নেই। ওকে, অবশ্যই দ্যাট ইজ দ্য ফার্স্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ আমি একজনের সাথে আলাপ করব, তার সাথে আমাদের ডিসপিউট আছে, তার সাথে আমার আলাপ করার কোনো প্রশ্নই ওঠে না, এবং আমরা ফ্যানের সাথে আলাপ করব। অবশ্যই এটা অনেক বড় ব্যাপার। অনেক ধন্যবাদ মাহবুব আনাম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একই সাথে রিয়াসাত তাজিম, দুঃখিত খুব বেশি প্রশ্ন করতে পারিনি, তবে মানে সময় স্বল্পতার কারণে শেষ করতে হলো। আসলে মাহবুব আনাম যেটা বললেন যে এবারে বিপিএলটা আলাদা করার চেষ্টা করছেন, অন্ততপক্ষে ইন্টিগ্রিটির দিক দিয়ে কোনো ছাড় হবে না। আর যদি এমন কিছু হয়ে থাকে, রিয়াসাত তাজিম তো আছেনই দোষটা ধরার জন্য। এই 2 জন মানুষকে ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর বিপিএলটা ভালো হোক এই প্রত্যাশা শেষ করছে আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।